দফায় দফায় বদলে যাচ্ছে রাজনৈতিক চর্চা, অর্থাৎ কখনো দেখা যাচ্ছে এসআইআর এর খসড়া তালিকা, আবার কখনো দেখা যাচ্ছে শুনানি পর্ব নিয়ে জোর চর্চা, আবার কখনো দেখা যাচ্ছে নির্বাচন কমিশনকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়ে একাধিক অভিযোগ করা হচ্ছে। কখনো বলা হচ্ছে হোয়াটসঅ্যাপ কমিশন, কখনো বলা হচ্ছে টর্চার কমিশন, কখনো বলা হচ্ছে যে কমিশনের দ্বারাই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তি করানো হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কটাক্ষ করেছিলেন, 6 বার চিঠি দিয়েছিলেন তিনি জ্ঞানেশ কুমারকে, তারপরে কোনো পাল্টা উত্তর আসেনি, এবং এই পরিপ্রেক্ষিতে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমতো বিস্ফোরক অভিযোগ করে বসলেন। তিনি এমন অভিযোগ করলেন, রীতিমতো তার এক্স হ্যান্ডেলে তিনি শেয়ারও করলেন সেই স্ক্রিনশট, হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি স্ক্রিনশট। অর্থাৎ তারই জেরে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে জল্পনা কল্পনা। কারণ এসআইআর নিয়ে প্রথম দিন থেকে প্রতিবাদে নেমেছে শাসক শিবির, তা বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র ধাপে ধাপে পর্যায়ক্রম পিছিয়েছে বা যত এগিয়েছে তত রাজনৈতিক পারদ তুঙ্গে একেবারে ঊর্ধ্বমুখী দেখা গিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট যেভাবে এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজনৈতিক পারদ আরো চড়িয়ে দিয়েছেন। কারণ আমরা দেখেছি নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে মাইক্রো অবজারভার দিয়ে ভোটারদের নাম বাদ দেওয়াচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের অন্দরের হোয়াটসঅ্যাপ চ্যাটে স্ক্রিনশট প্রকাশ্যে নিয়ে অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার এক্স হ্যান্ডেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন তিনি। সরাসরি প্রশ্ন তোলেন নির্বাচন কমিশন কি মনে করেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশ্যে অমান্য করা যেতে পারে। তার অভিযোগ, মাইক্রো অবজারভারদের নির্দেশ দিয়ে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই অভিযোগের সপক্ষে নির্বাচন কমিশনের তরফে হোয়াটসঅ্যাপে মাইক্রো অবজারভারদের যে নির্দেশ দেওয়া হচ্ছে সেই নির্দেশের চ্যাটও ফাঁস করে দিয়েছেন অভিষেকের অভিযোগ, আইনগত এবং জবাবদিহিমূলক পদ্ধতির পরিবর্তে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দেওয়া হচ্ছে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বিশেষ রোল অবজারভার শ্রী মুরগান মাইক্রো অবজারভারের জন্ম শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে সরাসরি নির্দেশ দিচ্ছেন। তার আরও অভিযোগ, এর মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নামের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। নিজের পোস্টে অভিষেক লিখেছেন, মাইক্রো অবজারভারদের ভূমিকা সম্পর্কেও সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে যে তাদের কাজ সহায়ক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে। তারা তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ করবে, কিন্তু কোনো প্রশাসনিক বা নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের নেই। কিন্তু নির্বাচনী আধিকারিক তাদের দিয়ে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে অভিষেকের প্রশ্ন, যদি আদালত স্পষ্টভাবে সীমারেখা টেনে দিয়ে থাকে তাহলে কোন নির্দেশ এবং কার অনুমতিতে মাইক্রো অবজারভারদের মাধ্যমে জন্ম শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে নির্দেশ জারি করা হচ্ছে। তার আরও দাবি, দেশের সর্বোচ্চ আদালত বারবার স্বচ্ছতা, যথাযথ প্রক্রিয়া এবং সরকারি যোগাযোগ এবং নথির মাধ্যমে কাজকর্মের ওপর জোর দিলেও বাস্তবে সেই নীতি মানা হচ্ছে না। অভিষেকের অভিযোগ, রোল অবজারভারদের জেলাভিত্তিক নিয়োগ করা হলেও তাদের লগইন শংসাপত্র কলকাতার একটি কেন্দ্রীয় স্থান থেকে ব্যবহার করা হচ্ছে। তার আরও দাবি, লগইন তথ্য অপব্যবহার করে নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করা হচ্ছে এবং ভোটার তালিকায় প্রশ্ন তোলা হচ্ছে। তিনি লিখেছেন, স্বাধীনভাবে তদন্ত করা হলে লগইন ডিভাইসের টাওয়ার লোকেশন ও আইপি ঠিকানা সংশ্লিষ্ট রোল অবজারভারদের প্রকৃত অবস্থানের সঙ্গে মিলবে না। অভিষেক পোস্টে আরও লিখেছেন, নির্বাচন কমিশনের বৈধতা আসে জনবিন্যাস থেকে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থেকে নয়। এই বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতের উত্থাপন করা হবে। অভিষেক যে স্ক্রিনশটগুলি ফাঁস করেছেন তার উপরে লেখা রয়েছে ERMO সাউথ 24 পরগনা, যা দেখে অনেকের অনুমান এটি দক্ষিণ 24 পরগনা জেলার মাইক্রো অবজারভারদের গ্রুপ। সেখানে বিভিন্ন নির্দেশ লিখতে দেখা যাচ্ছে জৈনক অবজারভার চিমা মুরগানকে। একই সঙ্গে দিল্লির জমিদারদের ইশারায় কাজ করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ও আপোষহীন আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বাংলার রাজনৈতিক মহল মনে করছে, নাম না করে কেন্দ্রের শাসক দল বিজেপিকে অভিযুক্ত করতে চেয়েছেন তিনি। অভিষেকের আনাই অভিযোগকে হাতিয়ার করে বুধবার দুপুরে তৃণমূলের 5 জনের প্রতিনিধি দল অভিযোগ জানাতে কলকাতায় নির্বাচন কমিশনের দপ্তরে যাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা। আমরা আপনার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তা ঘিরে আবারও নতুন করে শুরু হয়েছে জল্পনা কল্পনা। আজ এই নিয়ে আমরা 1 ঘন্টা টানটান আলোচনা পর্ব সারব। আমাদের সাথে যারা অতিথিরা রয়েছেন তাদের সাথে প্রথমে পরিচয় পর্বটা সেরে নেব। প্রথমে রয়েছে অমলেন্দু দত্ত, বিজেপি নেতা, তারপর রয়েছে বিমল সরকার, তৃণমূল নেতা, তারপর রয়েছে আশফাক আহমেদ, কংগ্রেস নেতা। আপনাদের প্রত্যেককে স্বাগত KTV বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমি প্রথমে এই যে সুপ্রিম কোর্টের নির্দেশিকাকে অবমাননা করা একাধিক ইস্যু যখন উঠছে, সেখানে প্রশ্ন কিন্তু একটাই থাকবে সাধারণ মানুষকে নিয়ে। কারণ বারবার এই 28শে ফেব্রুয়ারি যখন এই চূড়ান্ত তালিকা পেশ হবে, তার আগে এত ঘটনা ঘটছে, সত্যিই কি স্বচ্ছ একটি তালিকা পেশ হতে চলেছে 28শে ফেব্রুয়ারি? বলুন আশফাক বাবু, শোনা যাচ্ছে?
হ্যাঁ, শোনা যাচ্ছে। দেখুন, আমার কথা শোনা যাচ্ছে? বলছিলাম বলুন। সকলকে যে আমরা শুরু থেকেই জাতীয় কংগ্রেসের শুরু থেকেই কথা, এবং রাহুল গান্ধীজি আমাদের লিডার, উনি শুরুতেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে চোখে আঙুল দেখিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বলছেন সেটা রাহুল গান্ধীজি আগেই বলে দিয়েছেন, আঙুল দেখিয়ে বলে দিয়েছেন কোথায় হরিয়ানা, কোথায় কিভাবে ইলেকশন কমিশন কিভাবে কাজ করেছে, আর ইলেকশন কমিশন কিভাবে বিজেপির এজেন্ট হয়ে কাজ করেছে এবং ভোট কেটেছে, বিরোধীদেরকে হারিয়েছে। বরং আমি বলতে চাইছি, পশ্চিমবঙ্গে আপনি যে প্রশ্নটা আমাকে স্পেসিফিক করেছেন যে স্বচ্ছ লিস্ট হবে কিনা, আমার কাছে যা ইনফরমেশন, আমাদের সূত্রের যা ইনফরমেশন, স্বচ্ছ লিস্ট পাবলিশড হবে না। এই কারণে যে আরেকটা জিনিস দেখুন, ম্যানিপুলেশন কিভাবে করছে ইলেকশন কমিশনের, বিজেপি কিভাবে করাচ্ছে, এবং ইলেকশন কমিশন সাত গাঁট বেঁধে তাদের সঙ্গে করছে কিভাবে। ফর্ম 7 ইলেকশন বিজেপি নিজের ক্যাডারদের দিয়ে, নিজের কর্মীদেরকে দিয়ে তাদের ফর্ম 7 এর মাধ্যমে অবজেকশন দিয়ে দিচ্ছে নট ইন্ডিয়ান সিটিজেন বলে জেনুইন সিটিজেনদেরকে। এবং এক একজন একটা ফর্ম না, 40টা 50টা করে বিভিন্ন জায়গায় ঘটনা দেখতে পাওয়া গিয়েছে। ক্যাডাররা নিয়ে যাচ্ছে কি বিজেপি ওটা করিয়ে দিচ্ছে, এবং ওখানে নাম শুধু অবজেকশন নিজে লিখে দিয়ে দিচ্ছে, ওরা একটা ডেটা রেডি করেছে। তো এখানে আমার মনে হচ্ছে না যে ইলেকশন কমিশন চাইছে যে এসআইআর এর বিরুদ্ধে জাতীয় কংগ্রেস কখনো ছিল না, কখনো নেই। কিন্তু জাতীয় কংগ্রেস এটাই বিরোধিতা করে যে এসআইআর এর যে পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে যেভাবে ভারতীয় জনতা পার্টিকে লাভ করিয়ে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে সেটা। এবং মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কথায় আছি, ও মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা এসআইআর করতে দেব না, কিন্তু তবু আজকে সাসপেনশনের অর্ডার যেটা বলেছে সেটা পালন করছে, আজকে মেনে নিলেন কেন, মানছেন কেন? আমি তো শুধু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এনারা কি জেনুইন লড়াই লড়ছেন সাধারণ মানুষের জন্য? আমার প্রশ্ন এইটুকু, জেনুইন লড়াই লড়ছেন না ওনারা, বিজেপির সঙ্গে একটা দেখাচ্ছেন যে লড়াই, আসলের লড়াইটা লড়ছেন না। তো প্রশাসন মেনে নিচ্ছেন কেন? ওনার সরাসরি ই করুক, আমরা বলছি না একদম অবমাননা করুক বা একেবারে এড়িয়ে যান, কিন্তু আপনি যে বলেছিলেন জনতাকে যে স্যার করতে দেবো না, করতে দিচ্ছেন কেন? এর মানে আপনারা শুধু উপরে উপরে লড়াই লড়বেন যাতে করে ভোটটা একটা বাইনারি ভোটে হোক। আমরা জেনুইন মানুষের কথা বলি, জাতীয় কংগ্রেস মানুষের সাথে আছে, এবং জনগণের যদি সমস্যা হয় আমরা আন্দোলনে আছি, মাঠে ময়দানে সব জায়গায় কিন্তু আমরা লড়াই লড়ছি। আমরা মামলাও ফাইল করেছিলাম, সেটাও। অমলেন্দু আসবাবকে বলতে দিন। এসআর প্রক্রিয়া অত্যন্ত জরুরি, কারণ শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, তার পাশাপাশি 11টি রাজ্যে হচ্ছে। কিন্তু সবচেয়ে যদি উত্তপ্তকর পরিস্থিতি দেখা যায় তা হচ্ছে পশ্চিমবঙ্গে। আমরা যদি শুরুর থেকে শুরু করি, এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু একই পর্যবেক্ষণ দেখা যাচ্ছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে কথা হয়, রোহিঙ্গা নিয়ে কথা হয়, সেখানে সাধারণ মানুষের ঠিক স্বস্তি না ভোগান্তি, এই নিয়ে তো এখন টানাপোড়েন চলছে। বলুন আসফাক বাবু। দেখুন, একটা আরটিআই আমি চাইলে দেখাতেও পারি, ঠিক আছে? একটা আরটিআই করা হয়েছিল হোম মিনিস্ট্রি, যে কতজন আপনার রয়েছে মাইগ্রেন্ট, এখানে কতজন এসে রয়েছে, ঠিক আছে? হোম মিনিস্ট্রি বলছে নেই, কোনো নেই, ডেটা নেই। হোম মিনিস্ট্রি, অমিত স্যার, হোম মিনিস্ট্রি বলছে কোনো ডেটা নেই। এর মানেটা কি? এর মানে এটা স্পষ্ট যে এই যে হাওয়া ছেড়েছিল যে বাংলাদেশি অনুপ্রবেশকারী, এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল, এই ন্যারেটিভটা সম্পূর্ণ ভুয়ো ন্যারেটিভ, যেটা হোম মিনিস্ট্রি ডিনাই করছে। যে পশ্চিমবঙ্গে, আমাকে এটা বলুন, উত্তর দিক বিজেপির মুখপাত্র, যে আনমেপড, একটা কথা ছিল মেপড আর একটা কথা ছিল আনমেপড। কতজন আনমেপড হয়েছে আর লজিক্যাল ডিসক্রিপেন্সির মাধ্যমে কতজনকে আউট করার চেষ্টা করা হচ্ছে, এটা আমাকে ওনাকে বুঝিয়ে বলুক। বিজেপি কেন নির্দেশ দিচ্ছে বিভিন্ন ক্যাডারদের যে অবজেকশন যাও নট ইন্ডিয়ান সিটিজেন বলে, মানে জেনুইন সিটিজেনকে নট ইন্ডিয়ান সিটিজেন করে অবজেকশন দিয়ে ঢালাও ভাবে ভোট কেটে কি করে বিরোধীদেরকে ধ্বংস করা যায়, গণতন্ত্রকে ধ্বংস করা যায়, তার কি প্রচেষ্টা চালাচ্ছে না? এতগুলো বিএলও এত ওভারলোড দিয়ে, এদেরকে ওভারওয়ার্ক দিয়ে মেরে ফেলা হলো, তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো, সাধারণ মানুষ হয়রানির শিকার। এর দায়ী একটু সিভিক সেন্সও নেই, একটু কমন সেন্সও নেই।
একটা প্রিপারেশন নেই, একটা হোম মিনিস্ট্রি বা কেন্দ্র সরকার ইউনিয়ন গভর্নমেন্টের কোনো দায়বদ্ধতা নেই, কোনো রেসপন্সিবিলিটি নেই। এটা কি দেখাচ্ছে যে আপনি একদিকে নোটবন্দি করলেন আবার ভোটবন্দি করতে চাইছেন? মানে কি চাইছেন ইলেকশন কমিশন? শুধু চাইছেন যে কিভাবে ভারতীয় জনতা পার্টিকে অ্যাডভান্টেজ করিয়ে দেওয়া যায়। জ্ঞানেশ কুমার জি কিভাবে চাইছেন যে কিভাবে কোন বিষয়ের উত্তর উনি সঠিকভাবে সাংবাদিকদেরও দিচ্ছে না, কোন তথ্য ইলেকশন কমিশন দিচ্ছেন না যতক্ষণ না সুপ্রিম কোর্ট এনাদেরকে ভালো করে সাহায্য করছে। সুপ্রিম কোর্ট যতক্ষণ কিছু না বলবে এনারা কোনো নিজের ফল্ট গুলো মেনে নিতে চাইছেন না। সুপ্রিম কোর্ট যখন বললো মাইক্রো অবজারভারের পাওয়ার নেই, এর মানে এটা তারা পাওয়ার দিয়ে দিয়েছিল আর সেটা আনঅফিসিয়ালি করতেও পারে। আমাদের তো ইলেকশন কমিশনের উপর ভরসা সম্পূর্ণভাবে উঠে যাচ্ছে যে ইলেকশন কমিশন সম্পূর্ণভাবে একদম। বলুন অমলেন্দু বাবু। দেখুন আজকে এই যে দ্বিতীয় পর্ব, বেশ, আশফাক বাবুর কাছে যাব। আশফাক বাবু, এই যে ইলেকশন কমিশনের উপরে এত অভিযোগ করছে, আমরা সকলে জানি ইলেকশন কমিশনকে অটোনোমাস বডি বলা হচ্ছে, কিন্তু সুপ্রিম কোর্টকেও কিন্তু হস্তক্ষেপ করতে হয়েছে। একাধিক নির্দেশিকা জারি হওয়ার পরেও কিছু কিছু নির্দেশিকা এখনো কিন্তু পূরণ করা হয়নি। বলুন আশফাক বাবু। একদম একদম ইলেকশন কমিশন নিজের দায়িত্ব সমূহ ভুলে গেছেন, কর্তব্য সমূহ ভুলে গেছেন। কোনোদিন ইলেকশন কমিশন এইভাবে সরকারের চাটুকারিতা করতো না, সরকারের হায় হা মেলাতো না। কংগ্রেসও আমরাও শাসন করেছি, আমরাও ইউনিয়ন গভর্নমেন্ট চালিয়েছি, তো আমরাও কোনোদিন পাপেট ইলেকশন কমিশন করিনি। আমরা তাদেরকে সবাইকে কাজ করতে দিয়েছি। ভারতীয় জনতা পার্টি আসার পরে এনারা ইলেকশন সমস্ত যে সাংবিধানিক বডিগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করেছেন। ইভেন আপনারা তো দেশ বিরোধীদেরকে দেশে ঢুকিয়ে রাখতে চাইছিলেন না? কংগ্রেস তো দেশ বিরোধী যারা যারা আতঙ্কবাদী তাদেরকে ভারতের ঢুকিয়ে রেখে ভারতের ভোটার কার্ডে তাদেরকে রাখতে চেয়েছিলেন। তাহলে আপনারা নির্বাচন কমিশনকে কেন বিরোধ করবেন? কথা বলছেন আপনাদের সরকারের সময় যে সব আতঙ্কবাদীগুলো ঢুকেছিল, আমি এখন রাহুল এর গান্ধী আগের এসআইআরটা হয়েছিল যখন কিভাবে একটা সামাজিক ভাবে অসামাজিক, মানে ভারতীয় বলতে তাদের এই ধরনের লোকদেরকে লজ্জা লাগা উচিত যারা এপস্টিনের মতন সম্পর্ক রাখে তার অপরাধ সমূহ জানার পর। এটা রাহুল গান্ধীজি পার্লামেন্টে বলার চেষ্টা করেছেন। কিরণ রিজিজু যখন এইটাকে বললেন প্রমাণ করুন, যখন বললেন প্রমাণ করুন, তখন স্পিকার একদম বিজেপির ভালো এজেন্ট হয়ে কাজ করে বলে নেই আপকো মে কাহা হুঁ ক্যা। এখনো সেই জায়গায় পৌঁছয়নি। যখন রাজা যখন মানুষ যখন বলবে, সেই ছোট্ট ছেলেটি বলবে রাজা তোর কাপড় কোথায়, তখন কিন্তু আপনারা কি মানুষকে জনসাধারণকে রাহুল গান্ধী যত বলবেন তত আপনাদের সংখ্যা কমবে। বিহারে যেমন 4 না 6 হয়েছে, রাহুল গান্ধী হচ্ছেন পুকুরে ঝাঁপ দিয়েছিলেন মাছ ধরতে, সেই রকম পশ্চিমবঙ্গে আপনারা আবার কিলো পাবেন, চিন্তা করবেন। কিন্তু অমলেন্দু বাবু, যখন বিহার প্রসঙ্গ ওঠে সেখানে দাঁড়িয়ে বিহারের যখন আমরা প্রধানমন্ত্রীকে দেখেছিলাম, তিনি সকলের সামনে এসে বলেছিলেন যে বিহারের জঙ্গলরাজ কাটিয়ে এবার পালা বাংলায়। তাহলে আমরা বিহারে দেখেছি পরিবর্তন নয় প্রত্যাবর্তন হয়েছে, তাহলে কি বাংলার ক্ষেত্রেও তাই হবে অমলেন্দু বাবু? বাংলা ক্ষেত্রে প্রত্যাবর্তন বলতে বাংলার যে স্বর্ণযুগ ছিল সেই স্বর্ণযুগের প্রত্যাবর্তন হবে। এই 34 বছরের বাম শাসন, তার আগে কংগ্রেস শাসন, আর এই 15 বছর ধরুন হতে চললো, আর 2 মাস বাকি। এই 15 বছরের তৃণমূলের দালালির শাসন, তৃণমূলের শাসন তো নয়, এটা দালাল রাজের শাসন চলেছে, নৈরাজ্যের শাসন চলছে। দালাল শব্দটা তো নির্বাচন কমিশনের দালাল বলছে বিজেপিকে, অভিযোগ করছে তৃণমূল। মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবেন তো, মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবেন তো, বাঙালির মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবেন। বেশ 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 বেশ, অমলেন্দু বাবুকে অ্যানসারটা দিতে বলুন। অমলেন্দু বাবু দিন। বেশ বেশ, দোকানের জন্য একটা আছে যে সামনে কাঁচের দোকান দিয়ে ঘিরতে হবে, সামনে কাঁচের দোকান হবে না, সামনে কাঁচের গ্লাস, সামনে গ্লাস খেতে হবে, এটাই একটা আছে। টপিকে বলুন অমলেন্দু বাবু, বলুন। এইভাবে বিকৃত করা, যেরকম নির্বাচন একাধিক মন্তব্য উঠছে, কিন্তু আখেরে 28 তারিখে যখন এই চূড়ান্ত তালিকাটা পেশ হবে, তার আগেও কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি হয়েছে, তার পাশাপাশি মতুয়াদের এখনো পর্যন্ত সংকট রয়েছে। বলুন আশফাক বাবু। দেখুন, সার্বিকভাবে মানুষ তৃণমূল বিজেপির এই রাজনীতির মাঝখানে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন, সাধারণ মানুষ কষ্ট পাচ্ছেন। আমাদের কথা হচ্ছে যে যা এফআইআর করা হোক, নিয়ম মেনে করা হোক, গাইডলাইন মেনে করা হোক, আইন মেনে করা হোক, এবং
নিরপেক্ষভাবে করা হোক, কিন্তু এই সবগুলোই হচ্ছে না। এবং তৃণমূল বিজেপি বাইনারি পলিটিক্স খেলার জন্য তারা তো কয়েনের এপিট ওপিট, একদিকে বিজেপি একদিকে তৃণমূল, তারা চাইছে যে বাইনারি পলিটিক্স এর মাধ্যমে, আগে হিন্দু মুসলিমের মাধ্যমে রাজনীতি, এখন এসআর এর মাধ্যমে রাজনীতি করে কি করে ভোটটা পাওয়া যায়, কি করে একে অপরকে সাহায্য করা যায়, সেই জিনিসটাই আছে। এবং বিরোধী যারা বেশ। জেনিউন লড়াই লড়ছে মানুষের জন্য, রাহুল গান্ধীজি যে জেনিউন কথা বলছেন, পশ্চিমবঙ্গের মাননীয় সভাপতি কংগ্রেসের শুভঙ্কর সরকার যেইভাবে উনি লড়ে যাচ্ছেন, প্রত্যেকটা বিষয় বলে যাচ্ছেন, সেগুলো বেশ। যেন প্রত্যেকে 1 মিনিট করে সময় দেবো, মানুষ যেন বলে যায়। প্রত্যেকে 1 মিনিট করে সময় দেবো। অমলেন্দু বাবুর কাছে যাবো, আমার শেষ, আমি আসফাক বাবুর কাছে। আসফাক বাবু, যখন এই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এসআর একটি এজেন্ডাতে তৈরি হয়ে গিয়েছে, রাজনৈতিক এজেন্ডা, সেখানে দাঁড়িয়ে কংগ্রেস কি এজেন্ডার পথে হাঁটবে নাকি সাধারণ মানুষের পাশে? আপনার 1 মিনিট সময় শুরু, আসফাক বাবু। সবসময় জাতীয় কংগ্রেস সাধারণ মানুষের পাশে রয়েছেন, সাধারণ মানুষের সাথে রয়েছেন, এবং হাতই বাংলার মানুষের ভরসা। আবার হাত যেভাবে ভারতবর্ষের মানুষের ভরসা সবসময় ছিল এবং হয়ে উঠেছে, সেইভাবেই বাংলার মানুষের ভরসা হয়ে উঠছে। বাংলার মানুষ বিজেপি এবং তৃণমূলের বাইনারি পলিটিক্স রাজনীতি বুঝতে পেরেছেন, এবং বাংলার মানুষ চাইছেন হাত কি পারবে মানুষকে সঠিক গণতন্ত্র ফিরিয়ে আনতে, মানুষের সঠিক উন্নয়ন, সর্বদয়া না ধর্মের রাজনীতি, না এই ধরনের রাজনীতি হবে, মানুষের রাজনীতি হবে, মানুষের উন্নয়নের রাজনীতি হবে, সর্বদয়া সর্বোদয় এবং সবার উন্নতি আমরা চাইছি। এবং পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীজির নির্দেশে এবং শুভঙ্কর সরকার মাননীয় সভাপতির নেতৃত্বে আমরা মানুষের জন্য লড়াই লড়বো শেষ পর্যন্ত, শেষ শ্বাস পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত। বেশ, আপনার 1 মিনিট সময় শেষ আসফাক বাবু। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য।